এ যেন সেই ভাইরাস জ্বর। গফুর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে বিছানা ছেড়ে উঠতেই পারে না। আমরা না হয় না খেয়েই থাকলাম, ছেলেটাকে নিয়ে কি যে করি। মা, আমার তো প্রচুর খিদে পেয়েছে। বড় কাকি তালপিঠা বানাচ্ছে, একটু চাইলাম, দিল না। টমাটুস। মাঠ পেরোলেই সবুজপুর গ্রাম। সেই গ্রামে বাস করত গফুর নামে একজন দরিদ্র কৃষক। কৃষকের এক সন্তান আর স্ত্রী নিয়ে কোনোভাবে দিন আনে দিন খায়। অপরদিকে কৃষকের বাড়ির পাশেই তার বড় ভাই থাকে। সে আর্থিকভাবে সচ্ছল হলেও ছোট ভাইয়ের ওপর হিংসা করত। মা, মা, দেখো আকাশে কত মেঘ। বাবা কখন মাঠে গেছে, এখনো তো ফিরলো না। মা, বাবা কখন আসবে? জানি না রে বাবা, বেচারা সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অন্যের মজুরি খাটে। একটু সবুর করো, চলে আসবে। মা, বাবা আসলে বলবা আমার জন্য মজা কিনে আনতে। তুমি আমাকে কোনো মজা কিনে দাও না। বাবারে, আমি টাকা কোথায় পাবো? তোর বাবা কোনো মতে দুবেলার ভাত জোগাড় করতে হিমশিম খেয়ে যায়। এই যে পলাশের মা, ধরো বাজার এনেছি। বাবা, আমার জন্য মজা এনেছো? না রে বাবা, আজকে জমির মালিক কোনো টাকা দেই নাই, করিমের কাছে টাকা ধার করে আলু আর কচু আনলাম। আমার প্রতিদিন একই তরকারি, কচু আর আলু খেতে ভালো লাগে না। বাবা, তুমি ইলিশ মাছ আনো না কেন? ছেলেটাকে নিয়ে তো আর পারি না, সারাদিন এটা চাই ওটা চাই, কানটা ঝালাফালা করে দিল একদম। তুমি তো ওকে কিছুই বলো না। আহা, চুপ করো তো। বাবা, তোমার জন্য কালকে অনেক মজা নিয়ে আসবো। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করো, একটু নিজের দিকেও নজর দাও। শুনেছি ভাইরাস জ্বর হচ্ছে সবার, একবার হলে এক সপ্তাহের কমে ঠিকই হচ্ছে না। সারাদিন বৃষ্টিতে ভিজে কাজ করার পর সেই রাতেই গফুরের গায়ে বিশাল জ্বর আসে। এ যেন সেই ভাইরাস জ্বর। গফুর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে বিছানা ছেড়ে উঠতেই পারে না। কি গো, তোমার শরীর এখন কেমন? বললাম চলো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি, তুমি বললে এমনি সেরে যাবে। এদিকে দুদিন হয়ে গেল, ঘরের চালও শেষ। সারাদিন বৃষ্টি লেগেই আছে। আমরা না হয় না খেয়েই থাকলাম, ছেলেটাকে নিয়ে কি যে করি। পলাশের মা, ছাতাটা দাও দেখি, দেখি কিছু করতে পারি কিনা। এই বৃষ্টির মধ্যে জ্বর নিয়ে চললে কোথায়? কি গো মিয়া ভাই, বাড়িতে আছো নাকি? ও, গফর নাকি? তা কি মনে করে এলে? আমার শরীরটা খুব একটা ভালো না, প্রচণ্ড জ্বর। তাই বৃষ্টির জন্য কোনো মজুরিও দিতে পারছি না। এদিকে ঘরেও চাল শেষ। কিছু টাকা ধার দিলে একটু বাজার করতাম। আমি কাজ করে আস্তে আস্তে শোধ দিয়ে দেব। দেখো, এই বর্ষার মধ্যে আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না। হাতে কোনো টাকা নাই। কেন, তুমি যাদের জমিতে মজুরি দাও তাদের কাছে যাও। তারা তো কেউ বাড়িতে নাই, আত্মীয়র বাড়ি বেড়াতে গেছে নাকি। ওরা আমার মজুরিটাও ঠিক মতো দিয়ে গেল না। আমার কাছে কোনো টাকা নাই। দেখো, অন্য কোনো কারোর কাছে ব্যবস্থা করতে পারো কিনা। মা, আমার তো প্রচুর খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বাবা কখন আসবে? তুমি একটু খেলতে যাও, তোমার বাবা একটু পরেই বাজার থেকে আসবে, তারপর রান্না হবে। আহ, কি সুন্দর তালের পিঠার সুবাস। মন আর মানছে না। বড় কাকি বানাচ্ছে নিশ্চয়, ওখানে গেলে দিবে তো। বড় কাকি, তুমি কি তাল পিঠা বানাচ্ছ? আমাকে একটা তাল পিঠা দাও না। তাল পিঠা খাবে? যা এখান থেকে, যা তোর মাকে গিয়ে বল বানিয়ে দিতে। মা, আমি তাল পিঠা খাবো। বড় কাকি তাল পিঠা বানাচ্ছে, একটু চাইলাম, দিল না। মা, তাল পিঠা বানাতে কি কি লাগে? কি আর লাগবে? তাল লাগবে, আটা লাগবে। মা,
বাবাকে একটা তাল আনতে বলো না, আমার তো পিঠে খেতে মন চাইছে। আচ্ছা বাবা, বলবো। তুমি আর তোমার কাকিদের ওখানে যেও না। তুমি এসেছো? এদিকে ছেলেটা আমার সারাদিন পিঠা খাবে বলে বায়না ধরছে। বাজার থেকে একটা তাল নিয়ে আসবা। ছেলেটা তোমার ভাইয়ের বাড়ি গিয়েছিল তালের পিঠা খেতে, তারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। শুধু তাল হলেই কি পিঠা হয়? চিনি লাগে, তেল লাগে। অসুস্থ হয়ে কারো কাজে যেতে পারছি না, ধার দেনা করে চলছি। আর আমার ভাইয়ের কথা বলছো? এমন পাষাণ যেন কারো শত্রুও না হয়। বাবা, তুমি খেতে কাজ করতে যাচ্ছ? আসার সময় বাজার থেকে এক জোড়া তাল নিয়ে আসবে। সবাই বর্ষার দিনে তালের পিঠা খায়, আর আমরা বসে বসে গন্ধ শুকি। বাবা পলাশ, তুমি তো দেখছি পিঠা পিঠা করে আমাকে পাগল করে দিবে। শুধু তাল হলে কি পিঠা হয়? চিনি লাগে, তেল লাগে। আমি অত শত বুঝি না, আমাকে আজকের মধ্যেই তালের পিঠা বানিয়ে দিবে। বাহ, এত বড় বড় তালের গাছ, কি সুন্দর তাল ধরে আছে। আমাদের যদি এমন একটা তাল গাছ থাকতো। কি ব্যাপার, ওইগুলো কি দেখা যায়? গাছের নিচে বড় বড় তাল পড়ে আছে। মোল্লাবাড়ির বাগানে কত তাল পড়ে নষ্ট হচ্ছে। একটা কাজ করি, একটা ভালো দেখে তাল নিয়ে যাই, মা নিশ্চয়ই পিঠা বানিয়ে দিবে। মা দেখো, কত সুন্দর একটা তাল এনেছি। তুমি আমাকে তালের পিঠা বানিয়ে দাও। তুমি এ তাল কোথায় পেলে? আর পিঠা বানিয়ে দিতে গেলে আটা, চিনি, তেল লাগে। তোমার বাবা আসলে বাজার থেকে বাকি জিনিসগুলো আনতে বলি, তারপর পিঠা বানিয়ে দিব। এই যে পলাশের মা, বাজারটা রাখো। বাজারে যা জিনিসপত্রের দাম, একেবারে আগুন হয়ে গেছে। বর্ষার দিনে সব জিনিসপত্রের দাম দ্বিগুণ। মা, বাবাকে বলো না, আমি একটা তাল কুড়িয়ে এনেছি। আজকে আমি তালের পিঠা খাবো। এই যে দেখো, ছেলেটা তাল কুড়িয়ে এনেছে। তুমি একটু আটা, চিনি আর তেলের ব্যবস্থা করে দাও না। বাবা পলাশ, তুমি এই তাল কোথায় কুড়িয়ে পেয়েছো? বাবা, আমি মোল্লাবাড়ির বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তারপর দেখি বাগানের মধ্যে বড় বড় তাল পড়ে আছে। সেখান থেকে তাল কুড়িয়ে নিয়ে এসেছি। বাবা পলাশ, তুমি তাল পিঠা খেতে চাইছো? এক্ষুনি সব এনে দিচ্ছি। কিন্তু তুমি অন্যের গাছের তাল না বলে নিয়ে এসেছো, এটা তো ঠিক করনি। আচ্ছা, ছেলেটা না হয় না বুঝে তালটা এনেছে। এখন কি ওকে আমরা তালের পিঠা বানিয়ে দিব না? দেখো পলাশের মা, আজ না বললে অন্যের বাগান থেকে তাল এনেছে। বাচ্চাদের জন্য এমন অভ্যাস তো ভালো না। তাহলে কি করবে এখন? দেখো, তুমি যা ভালো মনে করো। এই তাল বাগানের মালিক মনসুর মোল্লাকে ফেরত দিতে হবে। দরকার হলে তার কাছ থেকে চেয়ে নিব, অথবা কিনে নিব। তবুও তাকে না জানিয়ে নেওয়াটা ঠিক হবে না। বাবা পলাশ, তুমি আমার সাথে চলো। আজকে তালের পিঠা খেতে যা যা লাগে সব কিনবো। আর মোল্লাবাড়ির বাগানের তালটা সাথে নিয়ে চলো, সেটা ফেরত দিতে হবে। কে গো বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বয়স হয়েছে, তোকেও ভালো দেখি না। চাচা, আমি মন্ডল বাড়ির ছেলে, গফুর। ও হ্যাঁ, তুমি তাহলে করিম মন্ডলের ছেলে। পাশেরটা তোমার ছেলে নিশ্চয়। তা দাদু ভাই, তোমার হাতে তাল কেন? আর আমার গাছেই কত তাল পড়ে নষ্ট হচ্ছে। দাদু, আমি আপনাকে না জানিয়ে আপনার বাগান থেকে তাল কুড়িয়ে নিয়ে গেছিলাম। বাবা এখন এটা ফেরত দিতে বলছে। বলছে অন্যের জিনিস না জানিয়ে নেওয়া ঠিক না। কি বলছো গফুর? আমার গাছের কত তাল পড়ে নষ্ট হচ্ছে, কতজন
কুড়িয়ে নিয়ে যাচ্ছে। আর আমার দাদু ভাইটা পিঠা খাবে বলে একটা তাল নিয়ে গেছে, সেটা আবার ফেরত দিতে আসছো? চাচা, আমি আসলে তালটা একেবারে ফেরত দিতেও আসিনি। আসলে ও বাচ্চা মানুষ, না বলে নিয়ে গেলে পরবর্তীতে খারাপ অভ্যাস তৈরি হবে, তাই এটা আপনার কাছ থেকে জানিয়ে নিতে আসছিলাম। দরকার হলে কিনে নিতাম। একই বলছো বাবা, আমার দাদু ভাইটা তাল পিঠা খাবে বলে একটা তাল নিয়েছে, এটা বলার কি আছে। আর তোমার সততা আর শিক্ষা দেখে খুবই মুগ্ধ হলাম। এই যুগে এমন সৎ মানুষ আছে। তা বাবা, তুমি এখন কি করো? চাষবাস কিছু জানো নাকি? চাচা, আমার তো জমি জমা নাই। আমি আবুল সর্দারের জমিতে কাজ করি। সে ঠিকমতো পারিশ্রমিক দিতে চায় না। এদিকে বর্ষার দিনে কোনো কাজও নাই। ছেলেটা কদিন ধরে তালপিঠা খাবে বলে বায়না ধরছে, কিন্তু এমন হতভাগা বাবা আমি, দুবেলা দুমুঠো খেতে দিতেই পারি না। বাবা গফর, তুমি তো জানোই আমার বয়স হয়েছে। আমার বাগান বাড়ি ঠিক মতো দেখাশোনা করার জন্য বিশ্বাসী লোক পাই না। তোমার মতো একজন সৎ লোক পেলে আমার জন্য খুব ভালো হয়। তা তুমি আজ থেকে বাগান দেখাশোনা করবে। চালগুলো নষ্ট হচ্ছে, সেগুলো বাজারে বিক্রি করে টাকাগুলা নিয়ে নিতে পারো। এ কি বলছেন চাচা? আপনি বলছেন আর আমি করতে পারবো না? আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আপনার সবকিছু ঠিকঠাক দেখাশোনা করব। দাদু, তুমি খুব ভালো। আজকে তোমার তালপিঠা খাওয়ার দাওয়াত রইলো। ঠিক আছে দাদু ভাই, তোমার জন্য দোয়া করি। তুমি মানুষের মতো মানুষ হও, বাবার কথা মতো চলবে। তোমার বাবা খুব ভালো মানুষ। মা জানো, মোল্লা দাদু খুব ভালো। সে আমাকে তালটা এমনি এমনি দিয়ে দিল, আর আমাকে কত আদর করলো। শুধু তাই না, এই সততা দেখে চাচা আমাকে তার বাগান দেখাশোনা করার কাজও দিয়েছে। আজ থেকে বর্ষার দিনে আর ঘরে বসে থাকা লাগবে না। তুমি এক্ষুনি পলাশের জন্য তালপিঠা বানিয়ে দাও। চাচার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুক। বাবা পলাশ, তোমাকে তালের পিঠা দিচ্ছি, তুমি তোমার দাদু ভাইয়ের জন্য আমার হাতে বানানো তালের পিঠা দিয়ে আসবে। এরপর থেকে গফুর মনসুরের বাগান দেখাশোনা করে। বর্ষাকালেও তাদের আর অভাব থাকে না। এই গল্প থেকে শিখলাম, কারো জিনিস না জানিয়ে নেওয়াটা কখনোই ঠিক না। আর সৎ থাকলে আল্লাহ ঠিকই তাকে উত্তম রিজিক দান করে।